দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়েছিলাম, যেখানে আমাদের মধ্যে ছিলেন মাননীয় যশপাল সিংজি মহাশয়। তার পরিচয় আপনাদের কাছে নতুন করে দিতে হবে না। আমাদের মধ্যে ছিলেন এমপি সুখেন্দু শেখর রায়, ডেরেক ওব্রায়েন, দোলা সেন এবং এমএলএ নয়না বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে নাদিমুল হক এমপি, আমরা আজকে ডেপুটেশন দিলাম কয়েকটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে 3টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে, শুধু দৃষ্টি আকর্ষণের জন্য দৃষ্টি আকর্ষণ করা নয়, অ্যাকশন নেবার জন্য, উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করবার জন্য আমরা ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানালাম। সেই দিনটার সম্পর্কে যশবন্ত সিং বলবার আগে আমি একটু আপনাদের কাছে জানাই যে একটা অনেক সময় অনেক বহুল আলোচিত হচ্ছে, কিন্তু জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের যে নির্বাচন হয়েছে নন্দীগ্রামে, সেখানে বিপুল মার্জিনে জিতবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশও নেই। নন্দীগ্রামের যে বিরোধী দল, তা নির্বাচনেই ধারে কাছে ফলের দিক থেকে আসবে না। এটা ঠিক যে ভোটের সময় কারচুপি, অশান্তি সৃষ্টি করা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সশস্ত্র পুলিশ বাহিনীকে দিয়ে কাজ করাবার চেষ্টা করা, বারবার ইভিএম মেশিন খারাপ হওয়া, এসব বিষয়ে আমরা জানাতে আজকে ইলেকশন কমিশনের কাছে আমরা এসেছিলাম এবং এগুলোকেও ওনার দৃষ্টি আকর্ষণ আমরা করেছি। যদিও আমরা আগেই বলে নিয়েছি, এত সত্ত্বেও মমতা ব্যানার্জি একেবারে হিস্টোরিক্যাল মার্জিনে নন্দীগ্রামে জিতবেন। গণতান্ত্রিক অধিকার রক্ষা করা আমরা বলেছি যে সংবিধানের মূল উদ্দেশ্য, আর সাধারণ মানুষ যাতে সঠিকভাবে স্বচ্ছন্দে ভোট দিতে পারে, এটাও দেখা একটা সাংবিধানিক দক্ষতা এবং ক্ষমতার মধ্যে পড়ে, এবং নির্বাচন কমিশন সেই জন্যই গঠিত হয়েছিল, সেটাও আমরা কিন্তু স্মরণ করিয়ে দিয়েছি। আমরা দুটো পর্যায়ে দেখতে পেলাম যে অনেক অসামাজিক কাজ, যাতে জনসাধারণ স্বচ্ছন্দে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার রক্ষা করতে না পারে, তারও অনেক জায়গায় প্রয়োগ হয়েছে। বিজেপির কর্মী এবং গুন্ডারা একটা ভয়ের পরিবেশ ওখানে সৃষ্টি করার চেষ্টা করছে, শুধুমাত্র নন্দীগ্রামে নয়, সারা পশ্চিমবঙ্গের সর্বত্র, এবং মানুষকে ভোট দিতে দিচ্ছে না। দুটো পর্যায়ে ভোট হয়েছে, তাতে আমাদের ওই অভিজ্ঞতা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় পর্বের সময় হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, এমনকি মারধরও পর্যন্ত বহু জায়গায় করা হয়েছে। বহু জায়গায় ভোটাররা ভোট দিতে না পেরে তারা ফিরে যেতে বাধ্য হয়েছে, যেটা আমাদের জাতির গণতান্ত্রিক অধিকারের পক্ষে একটা লজ্জাস্কর ব্যাপার। আমরা এই বিষয়ে প্রায় 300টা নির্দিষ্ট অভিযোগ আমরা ইলেকশন কমিশনের কাছে আজকে জমা দিয়েছি। খুব দুঃখের সঙ্গে জানাই যে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই প্রথম ভারতবর্ষে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র পুলিশ বাহিনী তাদের পালন করছে ইলেকশনের সময়, যেটা পারে না। বহু জায়গায় যেখানে বিজেপি কর্মী এবং গুন্ডারা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে, সেখানে এই পুলিশ বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করে তাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে, এবং নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে কোনো জানানো সত্ত্বেও
এখনো পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বুথস্তরের এজেন্টদের কাছ থেকে আর ভোটারদের কাছ থেকে অসংখ্য অভিযোগ আমরা পাচ্ছি। আমরা অনুরোধ করছি যে সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের যেন পরবর্তী পর্যায়ে মোতায়েন না করা হয়। প্রথম দুটি পর্যায়ের বিষয়ে আমরা যা অভিযোগ দায়ের করেছি সে বিষয়ে যেন নির্বাচন কমিশন উপযুক্ত দায়িত্ব পালন করেন। আমরা এই সই করা কাগজ আমরা যে 6 জন এসেছি তারা ওনার হাতে দিয়েছি। এমনকি আমরা যেটা বললাম যে সমস্ত রেকর্ড কোন কোন বুথে সব জিনিসগুলো কোথায় এসেছে তারও সমস্ত তথ্য আমরা দিয়ে দিয়েছি। অর্থাৎ একেবারে সঠিক তথ্যের ভিত্তিতে আমরা অভিযোগ জানালাম। আশা করি সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করার জন্য এই সংস্থা উপযুক্ত ব্যবস্থা নেবেন, কারণ এখনো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নির্বাচন 1 মাস ধরে হবে। এটা অনেক গল্প বাজারে এখন চলবে, এসব পার্টি থেকে হয়, এই সমস্ত বাজারের কথা হয় না। আজকে অমিত শাহ আজকে আমাদের রাজ্যে এসছেন উত্তরবঙ্গে, দুটো বিষয় উনি বলেছেন। একটা যেটা ও বললো যে উনি অন্য কেন্দ্র থেকে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা। আর দ্বিতীয় আরেকটা বিষয়, হ্যাঁ ওনারা সব, আমি জানি যে ওনারা জ্যোতিষী, ওনারা হাত গোনেন এবং হাত গুনে অ্যাডভান্স বলে দিতে পারেন, এটা তার নজির। এইবার ওর পার্টির লোকেরা যেন জ্যোতিষীর মহারাজের কাছে জ্যোতিষী করতে যায়, রাজনীতি না করতে। দ্বিতীয় বিষয় উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে পরাজিত হবে, না হলে আমাদের দলে এখনো কিছু গদ্দার আছে যারা ভোটের পরে আবার বিজেপিতে যোগ দেবে। আপনাকে মনে করেন যারা টিকিট পেয়েছেন তাদের মধ্যে গদ্দার আছেন? এটা মমতা ব্যানার্জি কোনো নির্দিষ্ট একজনকে বলেনি, সাধারণভাবে এরকম দু একটি ঘটনা ঘটেছে, সেই জন্যই উনি অ্যাডভান্স আমাদের সকলকে সচেতন করে দিচ্ছে। একটা নেতার কাজ হলো কাজ করা আর ভবিষ্যতের জন্য খারাপ জিনিস সম্পর্কে সচেতন করা, এটা সচেতনতার কাজ। प्रधानमंत्री हिंदी में बोल दीजिए, आज किन मुद्दों को लेकर आप इलेक्शन ऑफिस पहुंचे थे? पहले बोले दीजिए भैया, पहले बोले दीजिए, हिंदी और अंग्रेजी मिला के बोल देते हैं। हिंदी ज्यादा बेटर होगा। करीब करीब सारे वर्ग हिंदी में होंगे। नहीं, आज हम लोग जो विशेष रूप से आए चुनाव आयोग से मिलने के लिए, उसके पीछे 2 चरणों का जो अनुभव था चुनाव का, उसको हम लोगों ने लिखित रूप में उनको दिया है। और उसके साथ ही साथ जहाँ जहाँ जो त्रुटियाँ रह गई उसका विशेष रूप से और स्पेसिफिक रूप से उल्लेख किया है कि कहाँ क्या त्रुटि है। और ख़ास तौर पर ईवीएम को लेकर जो त्रुटियाँ हमारे ध्यान में आई हैं उसको उनके ध्यान में हम लोगों ने लाया। उसके अलावा जो हिंसा हुई है, जो वायलेंस हुआ है कई स्थानों पर, विशेष करके भारतीय जनता पार्टी के द्वारा, उसको हम लोगों ने चुनाव आयोग के ध्यान में लाया है और अनुरोध उनसे किया है कि आगे इन बातों पर विचार करके वो सुनिश्चित करें कि ये त्रुटियाँ आगे नहीं होगी, क्योंकि 6 फेज का चुनाव अभी बाकी है। लेकिन मैं कहना चाहूँगा कि इन सारी दिक्कतों के बावजूद और भारतीय जनता पार्टी के जितने हथकंडे हैं जो उन्होंने अपनाए हैं 2 चरणों में, उसके बावजूद नंबर 1 ममता बनर्जी भारी मतों से नंदीग्राम से चुनाव जीत रही हैं और नंबर 2 इन 2 चरणों में हमको पूरा विश्वास है कि हमको तृणमूल कांग्रेस को बहुमत इन 2 चरणों में भी मिलेगा। आपको याद होगा कि पहले चरण के चुनाव के बाद देश के गृह मंत्री ने एक भविष्यवाणी की थी कि 30 में वो 26 सीट जीतने जा रहे हैं। तो मैंने ट्वीट करके कहा था कि मैं बहुत उनका आभारी हूँ कि 26 का दावा उन्होंने किया, वो 32 या 35 का भी दावा कर सकते थे।
फिर मैंने कहा कि मैं बहुत ईगरली अवेट करूंगा कि ये जो सेकेंड फेज की 30 सीटें हैं उसमें गृह मंत्री महोदय का क्या निष्कर्ष आता है, लेकिन मैंने देखा अभी तक नहीं आया है। शायद आप लोगों के पास आया हो तो मुझे बताइएगा। क्यों नहीं किया होम मिनिस्टर ने इस बार दावा क्यों नहीं किया? ये भी एक प्रश्न है, उन्हीं से पूछना चाहिए। लेकिन जो गंभीर बात है वो गंभीर बात ये है कि सेंट्रल फोर्सेस का डेपुटेशन होता है, चुनाव होना भी चाहिए। लेकिन एक उम्मीदवार के नाते कभी कभी हमने भी महसूस किया है अपने चुनाव में कि सेंट्रल फोर्सेस की भूमिका निष्पक्ष नहीं होती है। और इस बार जब केंद्र में सत्ता में ऐसे लोग बैठे हैं जिनके लिए कोई भी चीज़ नावाजिब नहीं है, हर चीज़ वाजिब है, वो किसी हद तक गिर सकते हैं चुनाव जीतने के लिए। तो इसलिए गृह मंत्री देश के स्वयं अगर सेंट्रल फोर्सेस को हिदायत देते हैं कि आपको भारतीय जनता पार्टी के वोटरों को ले जाना है, तृणमूल के वोटरों को रोक देना है, और आप जानते हैं ये सब पुराने हथकंडे हैं चुनाव के कि जो लोग एक दूसरे पक्ष को वोट देना चाहते हैं उनको रोक दो, डरा दो, भगा दो, और अपने पक्ष के लोगों को ही सहूलियत हो कि वो पोलिंग बूथ पर आएँ और वोट करें। ये सब हथकंडे भारतीय जनता पार्टी और भारत सरकार ने अपनाया है इस चुनाव में। चुनाव आयोग का ये कर्तव्य बनता है कि वो देखें कि चुनाव निष्पक्ष और फेयर हो, और यही रिक्वेस्ट करने के लिए हम लोग आज चुनाव आयोग से मिलने आए। आप कह रहे हैं दोनों चरणों में जो चुनाव वो निष्पक्ष रूप से चुनाव दिया, आप कहना चाहते हैं? मैं ये कहना चाहता हूँ कि जितना उसको पार्टीजान एक पक्षीय बनाया जा सकता था उतनी भरपूर प्रयास भारतीय जनता पार्टी और देश के गृह मंत्री महोदय ने किया। लेकिन उसके बाद भी जो लोगों के बीच में लहर है उसको कोई रोक नहीं सकता, आप जानते हैं। और देश में कई चुनाव हुए हैं जिसमें कि ये बात साबित हुई है। और इसीलिए मैं कह रहा था आपसे कि उस सब के बावजूद इन 60 सीटों में जिसका 2 चरणों में चुनाव हुआ है, तृणमूल कांग्रेस को भारी बहुमत मिलने जा रहा है। রিপোর্টের দাবি করেছেন আপনারা কোনো তো ব্যাখ্যা করার কিছু নেই, ওরা যেটা বলা হয়েছে কেউ আসা অপরাধ নয়, কিন্তু প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী এরা যদি সরকারি নির্দেশ দেয় তাহলে এটা প্রত্যক্ষভাবে নির্বাচনকে ইনফ্লুয়েন্স করা হয়, যেটা নির্বাচনের বেসিক নির্দেশ থাকে যে কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। আর এই প্রথম আমার 50টা নির্বাচনের 50 বছর হতে চলল, আমি এরমভাবে প্রত্যক্ষভাবে প্রশাসন থেকে, দিল্লির প্রশাসন থেকে হস্তক্ষেপ করার নজির দেখি। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।